बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसीलिए वहां जाके प्रोग्राम करा। রাষ্ট্রপতি নজিরবিহীনভাবে এই কথাগুলো স্টেজে বলছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রীকে বিনয়ের সঙ্গে বোন সম্বোধন করে বলেছেন, বোন আমার উপরে রেগে আছে, তাই আমার সভা আজকে যাতে কোনোভাবেই না হয় সেই পুরো চেষ্টাটা আমার বোন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তিনি এটাও বলেছেন, আমার কোনো কষ্ট নেই, গিলা নেই হ্যাঁ মেরা। হয়তো কালকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পরামর্শে এই কুণাল ঘোষ মুখপাত্রই হয়তো একটু পরে স্টেটমেন্ট দিয়ে বলবে, রাষ্ট্রপতি তো বিজেপির লোক, যা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা সুতোর বন্ধনে আবদ্ধ করে সেই সুতোটাকে ছিঁড়ে ফেলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়েছিল, কিন্তু অ্যাট্রোসিটিস অ্যাক্টে রাষ্ট্রপতির বিরুদ্ধে জাত বিদ্বেষমূলক কথা বলার দায়ে অখিলগিরিকে কিন্তু কোনো ব্যবস্থা অখিলগিরির বিরুদ্ধে নেওয়া হয়নি, এই সরকার নেয়নি। স্যার, এবার খোদ রাষ্ট্রপতির মুখে তো এই রাজ্যের ভৎসনা শুনতে হচ্ছে। রাষ্ট্রপতি বলছেন, আমি তো বাংলার মেয়ে, আমাকে বাংলায় আসতে দেওয়া হয় না। এইখানে দাঁড়িয়ে বাংলার প্রশাসনের কতটা মুখ পুড়লো, বাংলার জনগণের কতটা মুখ পুড়লো। ওরে, একটা মুখ কতবার পুড়বে? একটা মুখ তো বারবার পড়ে না। এই মুখ আর পোড়ার নয়, এটা পুড়ে ছাই হয়ে গেছে। আমি অন্য অ্যাসপেক্টে ভাবছি। স্বাধীনতার এতগুলো বছর আমরা কাটালাম, ভারতবর্ষের প্রথম নাগরিক রাষ্ট্রপতি, একদম সংবিধানের সর্বোচ্চ মুখ তিনি কোনো রাজ্যে, এমনকি কেন্দ্রের আসীন সরকারে থাকাকালীন কেন্দ্রের সাথে রাষ্ট্রপতির একটা দ্বৈততার একটা উদাহরণ আমরা সংবিধানে খুঁজে পাই না, কারণ ওটা সাম্মানিক পোস্ট। পরোক্ষভাবে মানুষের ভোটে নির্বাচিত হওয়া একটি পোস্ট, যেই পোস্টটা আর্টিকেল 54, আর্টিকেল 55 দ্বারা আবদ্ধ, এবং সেখানে স্পষ্টত বলা আছে যে তিনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভারতবর্ষের যে কোনো অংশে তিনি যখন যান কোনো সরকারি কাজে কিংবা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বা সামাজিক অনুষ্ঠান করতে, যেটা এই ক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গে তারই ঘরের মেয়ে মাননীয় রাষ্ট্রপতি মহোদয়া এসেছিলেন সাঁওতালদের একটি অনুষ্ঠানকে উদ্বোধন করতে, যাপন করতে, যার সাথে অধুনা প্রাক্তন রাজ্যপাল আমাদের সিভি আনন্দ বোসের আসার কথা ছিল। তিনি তো এখন প্রাক্তন, নতুন পদাধিকারী এসছেন, ফলে ওনার আশাটা হয়নি। এটা বহু আগে প্রিডিসাইডেড। আজকে প্রশ্নটা হলো, রাজ্যে কোনো আর্জেন্সি নেই না, রাজ্যে ক্রিকেট চলছে, ক্রিকেট চলার জন্য, ইডেন গার্ডেনে খেলা হওয়ার জন্য তো এ রাজ্য সরকার বারবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের টিমকে, ফুল বেঞ্চকে এখানে আসতে বাধা দেন, রিকোয়েস্ট করেন আসবেন না, কারণ রাজ্যে তো পুলিশই নেই। প্রতি 1 লক্ষ মানুষ পিছু একটা করে পুলিশ আছে কিনা সন্দেহ। ভারতবর্ষের সবচাইতে পুলিশ, জনগণ পিছু পুলিশের সংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গ সবচেয়ে নিচে, পরে ধরলাম। কিন্তু রাষ্ট্রপতি যেখানে একটা সংবিধানের বড় মাথা, ভারতবর্ষের 1 নম্বর সিটিজেন, তিনি যখন কোনো একটি সামাজিক কালচারাল অনুষ্ঠানে আসছেন, তাও আবার প্রান্তিক আদিবাসীদের, তার সভা কোনো এক অজানা কারণে শুধু অজুহাতটা কি, সুরক্ষার অজুহাত দেখিয়ে 4 বার পরিবর্তন করা হলো। শেষে গোসাইগাঁওয়ে দেওয়া হলো শিলিগুড়ির, যেই জায়গায় অধিকাংশ আদিবাসী পৌঁছতে পারেনি। যারাও বা পৌঁছেছে, পাস দেওয়ার না দেওয়ার অছিলায়, সিকিউরিটির অছিলায় সভামঞ্চে অবধি পৌঁছতে দেয়নি। আমার কথা নয়, মাননীয় রাষ্ট্রপতি নজিরবিহীনভাবে এই কথাগুলো স্টেজে বলছেন, এবং তিনি ভৎসনা করেনি রাজ্য সরকারকে। তিনি অত্যন্ত বিনয়ের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রীকে বিনয়ের সঙ্গে বোন সম্বোধন করে বলেছেন, বোন আমার উপরে রেগে আছে, তাই আমার সভা আজকে যাতে কোনোভাবেই না হয় সেই পুরো চেষ্টাটা আমার বোন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। তিনি এটাও বলেছেন, আমার কোনো কষ্ট নেই, গিলা নেই হ্যাঁ মেরা। এই যে সুন্দরভাবে একটি সর্বোচ্চ পদ, তিনি চাইলে অনেক বেশি অ্যাকশান নিতে পারতেন এই রাজ্য সরকারের বিরুদ্ধে, তিনি করেননি। কিন্তু
তিনি যখন দেখলেন যে প্রান্তিক মানুষদের জন্য তিনি এসেছেন দূরে ছুটে, সেই প্রান্তিক মানুষদের কাছে তিনি পৌঁছতে পারেননি। তিনি সেই সভার স্থল থেকে সোজা জনগণের মাঝখানে চলে গেছেন, অর্থাৎ যেখানে পূর্ব নির্ধারিত বিধাননগরে করার কথা ছিল শিলিগুড়ি বিধাননগর, সেই আদিবাসী মানুষের কাছে গেছেন, বরকতের গাছ লাগিয়েছেন এবং আবারও বলেছেন আমি তো এখানে দেখতে পাচ্ছি এখানে অনেক জায়গা, এখানে সব কিছু পরিকাঠামো আছে, কেন এখানে করতে দেওয়া হলো না, এই শব্দগুচ্ছ ব্যবহার করেছেন। আরেকটা জিনিস ভাইটাল, যেটা আরও বেশি ভয়ানক, যে সংবিধানের প্রোটোকল অনুযায়ী কোনো রাজ্যে যখন রাষ্ট্রপতি যান বা যদি বিদেশ ভ্রমণে গিয়ে দেশে ফেরেন, প্রধানমন্ত্রী বা মানে তার ডেপুটি, উপরাষ্ট্রপতি কিংবা মাননীয় স্পিকার মহাশয়া বা ক্যাবিনেটের সবচেয়ে শক্তিশালী বিকল্প কোনো মুখ তাকে কিন্তু সম্মাননা জ্ঞাপন করেন, হ্যালিপ্যাড বা এয়ারপোর্টে তাকে রিসিভ করতে যান, এটা আমাদের সংবিধানে আছে। সেখানে ভারতবর্ষের প্রথম নাগরিক শিলিগুড়িতে পশ্চিমবঙ্গে এলেন, আর রাজ্যের মুখ্যমন্ত্রী ধরে নিলাম তিনি ধর্ণা করছেন, রাজ্যের একজন মন্ত্রী তিনি পাঠাতে পারলেন না। আচ্ছা ছেড়ে দিলাম, যেই পদগুলোকে তিনি এ রাজ্যে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, অর্থাৎ রাষ্ট্রপতি ডিরেক্ট সেখানে আর্টিকেল 12, অর্থাৎ মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব কিংবা ডিজিপি, এই পোস্টগুলোতে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি হ্যাজ প্রেসিডেন্ট হ্যাজ প্লিজড, এই শব্দগুচ্ছ দিয়ে সেই রাষ্ট্রপতির আগমনে তারাও কি কোথাও যেতে পারলো না? এই যে একটার পর একটা দেশের সর্বোচ্চ নাগরিক যিনি রাষ্ট্রপতি, তাকে বিভিন্নভাবে তৃণমূল হেনস্থা করা। তোমার বোধহয় খেয়াল আছে 2022 সালে 11ই নভেম্বর অখিল গিরি রাজ্যের মন্ত্রী, তিনি জাত তুলে গালাগালি, আদিবাসী জাত তুলে গালাগালি করেছিলেন রাষ্ট্রপতিকে, মনে আছে তো? রাজ্যের মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়েছিল, কিন্তু অ্যাট্রোসিটিস অ্যাক্টে রাষ্ট্রপতির বিরুদ্ধে জাত বিদ্বেষমূলক কথা বলার দায়ে অখিলগিরিকে কিন্তু কোনো ব্যবস্থা অখিলগিরির বিরুদ্ধে নেওয়া হয়নি, এই সরকার নেয়নি। অখিলগিরি হয়তো আমি ভুল না হলে ভোট হলে তিনি আবার বিধায়ক হবেন এবং মন্ত্রীও হয়ে যেতে পারেন। আজকে দ্বিতীয়বার রাষ্ট্রপতির উপরে যে আক্রমণটা হলো, বকলমের তো সংবিধানের প্রতি আক্রমণ, এর জবাব কে দেবে? এ রাজ্যের সরকার, এ রাজ্যের প্রশাসন বিরোধীদের মস্তিষ্ক, বিরোধীদের মনকে নিজেরা অধিগ্রহণ করে ফেলে, নিজেদের সম্পত্তি মনে করে, আর নিজেদের সম্পত্তি মনে করে বলেই আজকে ওই প্র্যাকটিস থেকে দেশের সর্বোচ্চ নাগরিককেও তারা ছোবল মারতে ছাড়েনি। সেখানেও ভেবে নিয়েছে তাদের দখলদারি মানসিকতা। রাজ্যের রাষ্ট্রপতি, দেশের রাষ্ট্রপতি এসেছে, সো হোয়াট? হয়তো কালকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পরামর্শে এই কুণাল ঘোষ মুখপাত্রই হয়তো একটু পরে স্টেটমেন্ট দিয়ে বলবে রাষ্ট্রপতি তো বিজেপির লোক। এদের তো কোনো লজ্জা, মান, সম্মান কিচ্ছু নেই। মুখটাও তো পুড়ে গেছে, তুমি বলছিলে মুখ পোড়ার কথা, একটা মুখ ওরা বুঝে ফেলেছে, ওই মুখ পুড়ে গেছে, আর পোড়ার কিছু নেই, আর ভয় নেই, কোনো ভয় পোড়ার ভয় নেই। প্রতিদিন গালে থাপ্পড় খাচ্ছে, হাইকোর্ট মারছে, সুপ্রিম কোর্ট মারছে বা কেন্দ্রীয় এজেন্সি মারছে। ফলে আমি তোমায় পরিষ্কার বলছি, এই যে তৃণমূল বকলমে একটা সাংবিধানিক ক্রাইসিসের অপর নাম, তৃণমূল বকলমে ভারতবর্ষের সংবিধানকে অমান্য করার আরেকটা নাম, তৃণমূল বকলমে মামাটি মানুষের পোশাকি নামধারী একটি মাফিয়া, একটি মাসেলম্যান, একটি মিলিটেন্ট অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি করা একটি রাজনৈতিক দলের যে নাম, ব্যবহারিক রূপ, সেটা কিন্তু এই আচরণগুলো ভারতবর্ষের সংবিধানের প্রতি ওরা বিন্দুমাত্র অনাস্থা না রেখে বারবার প্রমাণ করে দিচ্ছে। এটাও তাই প্রমাণ এটা শুধুমাত্র তৃণমূলের দ্বারাই সম্ভব। হ্যাঁ, ডেফিনেটলি। তুমি ভারতবর্ষের সংবিধান দেখো, একাধিক বিরোধী দল এসছে, সংবিধানের সর্বোচ্চ পদে থাকা রাষ্ট্রপতি প্রণব মুখার্জিও ছিলেন, তিনি আজীবন কংগ্রেস করেছেন, রাষ্ট্রপতি হওয়ার পরে তিনি রাজনীতির থেকে সরে গেছেন, এমনকি রাষ্ট্রপতি পদের থেকে তিনি অবসর নেওয়ার পরে কোনোদিন কংগ্রেসে ফিরে আসেননি, এর কোনো উদাহরণ নেই। ফলে আমি তোমায় পরিষ্কার বলছি, এ রাজ্যের
সংবিধানের মূল কাঠামোটা, যা কেন্দ্র এবং রাজ্যের মধ্যে একটা সুতোর বন্ধনে আবদ্ধ করে, সেই সুতোটাকে ছিঁড়ে ফেলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এ রাজ্যের থেকে মানে বকলমে তুমি যদি বিরোধীদের ভাষায় বলো, এটা রিপাবলিক অফ বেঙ্গল হিসেবেই হয়তো রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বুঝিয়ে দিচ্ছেন, করে দেখাচ্ছেন। ফলে এ রাজ্যে আর যাই হোক আইনের শাসন হবে না, থুরি। মাননীয় হাইকোর্ট তো বলেই দিয়েছে এখানে আইনের শাসন নেই, শাসকের আইন প্রিভেল করে, ফলে তাই হচ্ছে।